আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। উদ্বেগ আছে ভারত এবং যুক্তরাষ্ট্র দুয়ের তরফেই যে একদিকে ইউনূস সরকারের সর্বান্তকরণ সমর্থন, অন্যদিকে সংগঠিত শক্তি, সাংগঠনিক শক্তি এবং নির্বাচনী কৌশলে জামায়াতে ইসলামী প্রস্তুতির দিক থেকে অনেক এগিয়ে থাকার কারণে জামায়াতে ইসলামীকে সত্যিকার অর্থেই নির্বাচনে বা রাজনৈতিক মাঠে পরাজিত করবার শক্তি বিএনপির বা তারেক রহমানের আছে কিনা, সে কারণে যুক্তরাষ্ট্র এবং ভারত এই সময়টায় আওয়ামী লীগকে চাঙা করা, আওয়ামী লীগকে সংগঠিত করা, আওয়ামী লীগকে প্রস্তুত রাখা যে কোনো সময় বাংলাদেশের রাজনীতির মাঠে ফেরবার জন্য এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে। তারেক রহমান 25শে ডিসেম্বর দেশে ফেরার আগেই আপনাদের কাছে আমি বারবারই বলছিলাম যে এই যে 29শে নভেম্বরেও তারেক রহমান লিখলেন যে তার দেশে ফেরার বিষয়টি তার একক নিয়ন্ত্রণাধীন নয় এবং সে কারণে তিনি মায়ের মৃত্যুশয্যায়ও বা মার রোগশয্যায়ও মাকে এসে দেখতে পাচ্ছেন না। আর সেই বিষয়টা যে নাটকীয়ভাবে বদলে গেল 12ই ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর, তার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল এই যে একই সময়ে তফসিল ঘোষণার পর একজন জনপ্রিয় মুখ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করবার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি আর বেগম খালেদা জিয়ার এক রকমের মৃত্যুশয্যায় চলে যাওয়া, এই বিষয়গুলো মাথায় রেখে আন্তর্জাতিক পক্ষগুলো বিশেষভাবে ভারত আর যুক্তরাষ্ট্র একমাত্র স্থিতিশীলতার অপশন হিসেবে, বাংলাদেশের একমাত্র গ্রহণযোগ্য নেতা হিসেবে যিনি ফিরলে বাংলাদেশ নির্বাচনের পথে হাঁটবে, বাংলাদেশে একটা স্থিতিশীলতা আসবে, বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক রাজনীতির সূচনা করা যাবে, মানে ভারত এবং যুক্তরাষ্ট্রের যেই অ্যাসাইনমেন্টগুলো নিয়ে তারেক রহমান সরাসরি দেশে ফেরবার অনুমোদন পেয়েছিলেন, সমর্থন পেয়েছিলেন, তার মধ্যে এই স্থিতিশীলতা, শান্তি আনয়ন এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি সুনির্দিষ্টভাবে ছিল। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ফিরিয়ে আনার ক্ষেত্রে বিএনপিকে যে ভূমিকা রাখতে হবে, না হলে মধ্যপন্থী দল বিএনপিও বাংলাদেশের রাজনীতিতে আর টিকতে পারবে না। বাংলাদেশের রাজনীতি নির্বাচনের মাধ্যমে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারের সম্পূর্ণ সমর্থন এবং ডিজাইনে প্রকৃতপক্ষে একটা ইসলামী শাসনের দিকে যাচ্ছে, যার ফলে জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের চরিত্রটাও বদলে যাবে। এই সব বিষয় মাথায় রেখে এবং খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমানই একমাত্র অপশন, সেটা জেনে তারেক রহমানকে দেশে ফেরার সমর্থন দিয়েছিল একদম নাটকীয়ভাবে, হঠাৎ করেই ভারত এবং যুক্তরাষ্ট্র, এবং তিনি তখন দেশে ফিরতে পেরেছেন। কাজেই তারেক রহমান যে দেশে ফিরে শান্তি চাই, শান্তি চাই, আমাদের সকলকে মিলে বাংলাদেশ গড়তে হবে, এসব কথা বলছেন, তার একটা বড় কারণ যে তিনি জানেন তার উপর আন্তর্জাতিক সমর্থনের প্রত্যাশা কি, কারণটা কি। দেখুন, তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের বড় ধরনের আপত্তি ছিল তারেক রহমানকে নিয়ে, কারণ 2008 সালের নভেম্বরে তখনকার রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি যুক্তরাষ্ট্রে চিঠি লিখে রীতিমতো সাবধান করে দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে যে কিছুতেই যাতে খালেদা জিয়ার কুখ্যাত পুত্র, যাকে কিনা ব্রিটেন আশ্রয় দিয়েছে বা ব্রিটেনে তিনি ঢুকেছেন সেনাবাহিনীর সঙ্গে একটা দর কষাকষির প্রেক্ষিতে, সেই কুখ্যাত পুত্রকে যাতে কিছুতেই যুক্তরাষ্ট্র ঢুকতে না দেয়, কারণ তিনি সন্ত্রাসী, চাঁদাবাজি এবং তিনি জঙ্গিবাদ লালন করেছেন। কাজেই সেই তারেক রহমানের ওপর ভরসা করতে যুক্তরাষ্ট্রকে সত্যিকার অর্থেই ততটাই নিরুপায় হতে হয়েছে। ভারত 10 ট্রাক অস্ত্র মামলার জন্য হাওয়া ভবনকে, তারেক রহমান এবং তারেক রহমান ঘনিষ্ঠ ব্যক্তিবর্গকে সরাসরি দায়ী বলে মনে করে। কাজেই সেই ভারতকে যে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তার মায়ের ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে অবদানের কথা স্মরণ করিয়ে দিতে হয়েছে, এই চ্যানেলটা চালু করতে হয়েছে যে তারেক রহমান ক্ষমতায় এলে ভারত বাংলাদেশ সম্পর্কটা আরো স্বাভাবিক হবে, এর পুরোটার কারণই বাংলাদেশকে একটা মধ্যপন্থায় রাখা। এবং এতে ভারত এবং যুক্তরাষ্ট্র একজোট হয়ে, একত্র হয়ে, একমত হয়ে মনে করে যে সেই অবস্থায় বাংলাদেশকে রাখতে হলে বাংলাদেশের রাজনীতিতে
আওয়ামী লীগকেও ফেরাতে হবে এবং সক্রিয় করতে হবে। কাজেই তারেক রহমানের সঙ্গে হাত মিলিয়ে গেছেন বলেই ভাবার কারণ নাই যে ভারত আমেরিকার সেই যে চেষ্টা, সে চেষ্টার অবসান হয়েছে। তারা নিবিড়ভাবে লক্ষ্য রাখছে তারেক রহমান বিএনপি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে কি করে। নির্বাচনটা হয়ে যাবে কিনা তা নিয়ে যখন সকল পক্ষের সন্দেহ আছে এবং উদ্বেগ আছে যে নির্বাচন না হলে এই চরমপন্থীদের উস্কানি দেওয়া, আশকারা দেওয়া ইউনূস সরকার আরো দীর্ঘমেয়াদে থাকবে এবং সে সময়ও রাজনীতিতে আসলে সক্রিয়ভাবে আওয়ামী লীগকে প্রয়োজন হবে, কারণ বিএনপির পক্ষে রাজনৈতিকভাবে মাঠে সেই রাজনীতিকে মোকাবেলা করা সম্ভব হবে না। এই সব কিছু মাথায় রেখে ভারত এবং যুক্তরাষ্ট্র বিশেষভাবে এই অঞ্চলের নিরাপত্তার কথা মাথায় রেখে, কারণ বারবার মনে রাখবেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য প্রশাসনের সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে এটা যে তারা কোনোভাবেই কোনো দেশে ইসলাম পন্থার, চরমপন্থার, মৌলবাদের বিকাশ ঘটিয়ে, যেটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড খিলাফতের বিকাশ বলেন, সেটা ঘটিয়ে কোনোভাবেই তারা আধিপত্য বজায় রাখতে চায় না। কারণ তারা জানে যে খিলাফতের বিকাশ হলে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় যে আগ্রহ, সেই আগ্রহ অর্থাৎ বাণিজ্যের যে সুবিধা তারা চায়, সেই আগ্রহ দীর্ঘমেয়াদে সফল হতে পারে না। সে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন নতুন যে মার্কিন রাষ্ট্রদূত পাঠিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুলশান কার্যালয়ে গিয়ে, এবং সেই সাক্ষাৎকারেও তিনি স্পষ্টভাবে সাক্ষাৎ শেষে ফিরে এসে তিনি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে আসন্ন নির্বাচন সম্পর্কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমি ইউএস এমবাসির করা অনুবাদটাই পড়ছি, এবং ইউএস অ্যাম্বাসাডার লিখছেন যে যুক্তরাষ্ট্র শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী। অনেকবার আপনাদেরকে বলেছি ট্রাম্প প্রশাসন এই দক্ষিণ এশিয়ায় যে ব্যক্তিবর্গকে নতুন করে নিয়োগ দিয়েছে, মানে ট্রাম্প প্রশাসন আসার পর সার্জিও গোর দিল্লিতে, কিংবা পল কাপুর যিনি এই দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করবেন, কিংবা এই ব্রেন্ট ক্রিস্টেনসেন যিনি বাংলাদেশে এলেন, এদের প্রত্যেকের একটা প্রধান অ্যাসাইনমেন্টের জায়গা হচ্ছে ভারতের সঙ্গে মিলে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব ঠেকিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব নিশ্চিত করা। এবং সে কারণে তারা দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রে বারবার আপনাদেরকে বলছিলাম অনলাইনে অফলাইনে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন, আলাপ করছিলেন, ঠিক যেভাবে তারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বলছেন আসন্ন নির্বাচন সম্পর্কে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে তার সঙ্গে দেখা করেছেন। ঠিক একইভাবে সেই দৃষ্টিভঙ্গি জানতে তারা নিয়মিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রাখছেন, কারণ তারা মনে করেন শেয়ার্ড পিস এবং প্রসপারিটির জন্যে, শান্তি এবং উন্নয়নের অভিন্ন লক্ষ্য নিয়ে এগোতে হলে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে হবে। এবং এ কারণে আমি আপনাদেরকে আগেও বলেছি এই ব্রেন্ট ক্রিস্টেনসেন কিন্তু শুধু তারেক রহমানের সঙ্গে কিংবা হয়তো জামায়াতের আমিরের সঙ্গে দেখা করবেন, এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে দেখা করবেন তাই নয়। ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রকাশ্যে অপ্রকাশ্যে বাংলাদেশের ভেতরেও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনার চেষ্টা এবং আলাপ আলোচনায় উদ্যোগী হয়েছেন। দিল্লিতে আওয়ামী লীগ যে হঠাৎ করে প্রকাশ্যে চলে এসেছে, মানে আওয়ামী লীগের তরফে বলা হচ্ছে এটা তো আওয়ামী লীগ নয়, এটা একটা মানবাধিকার সংগঠনের আয়োজনে এক সংবাদ সম্মেলন দিল্লি প্রেস ক্লাবে, কিন্তু সেখানে আওয়ামী লীগের দুজন মন্ত্রী গিয়ে যে অংশ নিয়েছেন। আবারও শুক্রবারে 23শে জানুয়ারিতে আবারও দিল্লি প্রেস ক্লাবে আওয়ামী লীগের 2 মন্ত্রীর অন্তত অংশগ্রহণে আরেকটি সংবাদ সম্মেলন হতে যাচ্ছে। শুধু তাই নয়, সারা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে খবর বেরিয়ে পড়েছে যে সেই দিল্লি প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন শেখ হাসিনাও, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও আসতে পারেন। এমনকি বিবিসি বাংলা সেই জোর আলোচনা সম্পর্কে খবর করেছে। দিল্লি যে বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্কটা যখন তলানিতে, কারণ
বাংলাদেশ সরকারের অভিযোগ মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দিচ্ছে না। বাংলাদেশ সরকারের অভিযোগ শেখ হাসিনাকে ভারতে বসে নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ দিচ্ছে, তিনি বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে বক্তৃতা দিচ্ছেন। এসব ভারত সরকার কেন বন্ধ করছে না? সে অবস্থায় ভারত সরকার যে দিল্লি প্রেস ক্লাবে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদেরকে, যাদেরকে কিনা ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের মন্ত্রী হিসেবেই, বাংলাদেশের মন্ত্রী হিসেবেই পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, সেই রকম অনুষ্ঠান আয়োজনের যে সুযোগ দিচ্ছে, করতে দিচ্ছে, তাতে স্পষ্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, এস জয়শঙ্কর, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ ভারত সরকার সরাসরি বার্তা দিতে চায় বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকারকে, এবং সে বার্তা তারা পৌঁছে দিতে চায়, এক রকমের রিমাইন্ডার তারা বিএনপির উদ্দেশ্যেও দিতে চায়। তারা মনে করাতে চায় বিএনপির নেতা কোন প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশে ফিরেছেন। তারা মনে করাতে চায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার রাজনীতি বা অবস্থানটি ভারত সরকার গ্রহণযোগ্য বলে মনে করে না। এবং ভারত জানে যে কেন ইউনূস সরকার ভারতের এই অবস্থান দেখেও এক রকমের নীরব আছে, কারণ ট্রাম্প প্রশাসন এখন ভীষণভাবে সক্রিয়। ট্রাম্প প্রশাসন নিরাপত্তা উপদেষ্টা খলিলকে ডেকে নিয়ে একবার দিল্লিতে অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করিয়ে এই বিষয়টি বলেছে যে ট্রাম্প প্রশাসন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চায়। ট্রাম্প প্রশাসন একেবারে এই সবে মাত্র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আরেক দফা ওয়াশিংটনে নিয়ে গিয়ে পল কাপুর, সার্জিও গোর সহ ট্রাম্প প্রশাসনের এই দক্ষিণ এশিয়া বিষয়ক নেতৃবৃন্দ স্পষ্টভাবে ইউনূস সরকারকে জানিয়েছে তারা শেয়ার্ড পিস এবং প্রসপারিটির জন্য, শান্তি, স্থিতিশীলতা, উন্নয়নের জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন চায়, সকল রাজনৈতিক দলের বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণের অধিকার চায়। আপনাদের বলেছি যে এমনকি ট্রাম্প প্রশাসন প্রতিনিধি পাঠিয়েছে যে একটা মানে রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে দক্ষিণ আফ্রিকার আদলে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগী হওয়ার সুযোগ আছে কিনা। কাজে ট্রাম্প প্রশাসন সকল অ্যাভিনিউ পরীক্ষা করে দেখছে। এর মধ্যে দুটো জায়গায় তারা সর্বোচ্চ চাপ প্রয়োগ করছে, এক ইউনূস সরকারকে, কিন্তু ইউনূস সরকারকে তারা বিশ্বাস করতে পারছে না। সে কারণে সেই বিশ্বাস তারা রাখতে চাইছে তারেক রহমানের ওপরে, যে তারেক রহমান যদি বা নির্বাচনের আগে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর বিষয়ে সর্বোচ্চ উদ্যোগ না নিতে পারেন, তাহলে তিনি যাতে নির্বাচনের পর তাতে উদ্যোগী হন। কিন্তু সেক্ষেত্রেও বিশ্বাসের সম্পর্কের সমস্যা আছে ভারত এবং যুক্তরাষ্ট্র দুয়ের সঙ্গেই। তারেক রহমানের তার মধ্যে উদ্বেগ আছে ভারত এবং যুক্তরাষ্ট্র দুয়ের তরফেই, যে একদিকে ইউনূস সরকারের সর্বান্তকরণ সমর্থন, অন্যদিকে সংগঠিত শক্তি, সাংগঠনিক শক্তি এবং নির্বাচনী কৌশলে জামায়াতে ইসলামী প্রস্তুতির দিক থেকে অনেক এগিয়ে থাকার কারণে জামায়াতে ইসলামীকে সত্যিকার অর্থেই নির্বাচনে বা রাজনৈতিক মাঠে পরাজিত করবার শক্তি বিএনপির বা তারেক রহমানের আছে কিনা। সে কারণে যুক্তরাষ্ট্র এবং ভারত এই সময়টায় আওয়ামী লীগকে চাঙা করা, আওয়ামী লীগকে সংগঠিত করা, আওয়ামী লীগকে প্রস্তুত রাখা যে কোনো সময় বাংলাদেশের রাজনীতির মাঠে ফেরবার জন্য, এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে। এবং সেই দুই প্রশাসনের একেবারে প্রত্যক্ষ সমর্থন এবং প্রত্যক্ষ উৎসাহেই আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিশেষভাবে ভারতের রাজধানী দিল্লিতে ঘন ঘন সংবাদ মাধ্যমের সামনে নানা সংগঠনের ব্যানারে আসার সিদ্ধান্ত নিয়েছেন। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রকাশ্যে বক্তৃতা রাখছিলেন বটে, এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ যেটা বলেছেন যে দিল্লির আগে আমরা জেনেভায় সম্মেলন করেছি, ব্রাসেলসে সম্মেলন করেছি, লন্ডনে সম্মেলন করেছি, কাজেই দিল্লিতে সংবাদ সম্মেলনকে আলাদাভাবে দেখবার কোনো কারণ নেই। কিন্তু নিশ্চিতভাবেই স্পর্শকাতরতার বিচারে এবং মনোযোগের বিচারে দিল্লি প্রেস ক্লাবে আওয়ামী লীগের মন্ত্রীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন কতটা গুরুত্ব বহন করবে এবং সেটা কি ধরনের অস্বস্তি তৈরি করবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং কি বার্তা দেবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি, সেটা নিশ্চিতভাবে ভারত সরকার জানে
এবং জেনেও তারা যে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত এই বার্তাটি একজোট হয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোকে দিতে চাইছে যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক রাজনীতি তাদের একমাত্র কাম্য। নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেক অনেক কাণ্ড ঘটে যাচ্ছে চোখের আড়ালে। হঠাৎ হঠাৎ কালকে বিকেলবেলা হঠাৎ ইউএইর বাদশাহ মোহাম্মদ বিন জায়েদ তিনি 4:05 সময় উড়ে নয়াদিল্লিতে নামলেন। সেখানে এয়ারপোর্টে তাকে অভ্যর্থনা জানালেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরে তো ওনার সঙ্গে 45 মিনিট গাড়িতে এদিক ওদিক করে ঘুরিয়ে তারপর একটা সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলন হলো। সেখানে 4টে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ইউএইর সঙ্গে ভারতের সমঝোতা হয়েছে, সে ব্যাপারে একটা সই সাবুত হয়েছে। এই 4টে বিষয় অনেকে টনক নড়িয়ে দেবে। 4টে বিষয়ের মধ্যে প্রথম হচ্ছে সেটা হচ্ছে ইউএই এবং ভারতের মধ্যে সামরিক চুক্তি, যেটা সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের হয়েছিল। দ্বিতীয় হচ্ছে আমাদের যে ব্রহ্মোস, $4 বিলিয়ন ব্রহ্মোসের চুক্তি হয়েছে। 3 নম্বর হচ্ছে স্পেস কোঅপারেশন অ্যান্ড এডুকেশন, তার একটা চুক্তি হয়েছে। এবং একটা পোর্ট গড়ার চুক্তি হয়েছে, যেটা গ্রিন পোর্ট হবে। হঠাৎ এই যে সমস্ত চুক্তি ফুক্তি হলো না, মজার কথা হলো উনি এলেন 4:05, উড়ে গেলেন 6:10। ফটাফট কাজ সারলেন, কাজ সেরে উড়ে চলে গেলেন। আমাদের রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন তো 5 ঘন্টা ছিলেন, উনি তো একেবারে 2 ঘন্টারও নিচের সময় উনি বেরিয়ে গেলেন। 1 ঘন্টা 40 মিনিট 50 মিনিটের মধ্যে উনি কাজকর্ম সেরে একেবারে ফটাফট ধাঁ। এখন এই যে মিলিটারি কোঅপারেশনের ব্যাপারটা হলো, সেটাতে আবার $4 বিলিয়ন যে অস্ত্র কেনা হচ্ছে আমাদের ব্রহ্মোস, তাতে কিন্তু আমাদের পাকিস্তান বেজায় ঘাবড়াবে। কারণ ব্রহ্মোসের শক্তি পাকিস্তান ছাড়া তো আর কেউ অনুভব করেনি। পাকিস্তান খুব ভালো করে অনুভব করেছে এই সিঁদুরে। তো পাকিস্তান একটুখানি ঘাবড়েতে যাবেই। আর একজন বেশ বেজায় খাপ্পা হবেন, তিনি হচ্ছেন মালিক তো কাতারে একটা ফুল ফ্লেজেড বেস করে রেখে দিয়েছেন। বাহারিনে একেবারে স্ট্র্যাটেজিক কমান্ড তৈরি করা আছে। তার পাশাপাশি যদি একেবারে ইউএইর ওপরে যদি ভারতের অবস্থান হয়, ভারতের সৈন্য এবং সমস্ত রকম সামরিক সরঞ্জাম গিয়ে ওখানে গিয়ে হাজির হয়, তাহলে তো মালিকের মেজাজ খারাপ হবেই। মালিক তখন কি করবে এখন বোঝা মুশকিল। মালিকের তরফ থেকে তো এখনো পর্যন্ত কোনো রিয়াকশন আসেনি। তবে মালিক যে খুব একটা খুশি হবে এ কথা তো বলা যায় না। খুশি হবেন উনি না, উনি একটা কিছু স্টেপ নেবেন। ভারতবর্ষ বসে আছে স্টেপটা কি নেয় দেখার জন্য। এবং ভারতবর্ষের সঙ্গে ভালো মতো পাঙ্গা লেগে গেছে, যাকে বলে একেবারে পাঙ্গা লাগা না, ভারতবর্ষের সঙ্গে পুরো পাঙ্গা লেগে গেছে আমাদের মালিকের সঙ্গে। মালিকও ছাড়বে না, নরেন্দ্র মোদীও ছাড়বেন না। চল কে কতদূর যেতে পারিস, চল, আমিও আছি, তুইও থাক, দেখা যাক কার দৌড় কত দূর। এখন বাকি যেগুলো আছে সেগুলো তো ঠিক আছে। এই চিন্তা হলো ব্রহ্মোস এবং মিলিটারি বেস। ইউএইতে যদি ভারতের পদার্পণ ঘটে সৈন্যের, এবং যত অস্ত্রাদি আছে তা দিয়ে যদি এখন সাজানো হয়ে যায় ইউএই, তাহলে তো সৌদি আরবই বিপদ। কারণ আপনারা জানেন সৌদি আরবের সঙ্গে আমিরাতের একটা 36 বা আগড়া চলছে। সেটা হচ্ছে, আপনারা এই খবর সবাই জানেন। এইটাতে এখন এই ভারতের পদার্পণ এখন কিভাবে নেবেন এমএসবি, সেটা নিয়ে কিন্তু এখন দেখতে হবে। এমএসবি বেশি কিছু করতে পারবে না। ও আর একটা হয়েছে, সেটা হচ্ছে বছরে 8 মিলিয়ন ব্যারেল ফাইন অয়েল দেওয়া হবে। সৌদি ইউএই ভারতকে ফাইন অয়েল দেবে 8 মিলিয়ন ব্যারেল। তা 8 মিলিয়ন ব্যারেল যদি ফাইন অয়েল পাওয়া যায়, এই ফাইন অয়েল কোথায় লাগে জানেন? এই ফাইন অয়েল লাগে সমস্ত মিসাইলে। তাহলে যে ফাইন অয়েলটা আমাদেরকে বাইরে থেকে ক্রুড এনে তাকে খরচা করে করা হতো, সেই ফাইন অয়েলটা একেবারে ডিরেক্টলি পেয়ে যাবে ভারতবর্ষ। তাহলে ভারতবর্ষ যদি ফাইন অয়েলটা পেয়ে যায়, তাহলে মিসাইল তৈরির ব্যাপারটা আরো তাড়াতাড়ি হবে, ঝটাপট মিসাইল বানানো হবে। আগে তো 4টে ব্রিটেন কমপ্লেক্সে 4টে মিসাইল তৈরি হতো, এখন সেটা দাঁড়িয়েছে 9টাতে ক্রমান্বয়ে মিসাইল তৈরি হয়ে যাচ্ছে। শয়ে মিসাইল তৈরি হচ্ছে। মজুদ ভান্ডার যাতে একেবারে টান না পড়ে, তার জন্য 5-10 হাজার মিসাইল তো অন্তত ব্যাকলোডে থাকবেই।
5-10 হাজার মিসাইল, যাতে কেউ তো ট্যাফু করলে পরে তাহলে পরে তার পিছনে একখানা বাঁশের ঝাড় ঢুকিয়ে দেওয়া যায়। এখন সব থেকে বড় বিপদে পড়ে গেছে পাকিস্তান। পাকিস্তান তো জানে মিসাইল আমাদের ব্রহ্মসের শক্তি। এখন সৌদি আরবকে বলবে যে এমএসবি সাহেব আপনি তো এখন আপনি আর যাই করুন, এই ব্রহ্মসের সঙ্গে পাঙ্গা নেবেন না। ব্রহ্মস যদি বাড়ে এক গ্রেড মারবে আর আপনাকে আপনার দেশে কিন্তু শেষ করে দেবে, আমরা কিন্তু কিচ্ছু করতে পারবো না। সুতরাং পদাতিক বাহিনী দিয়ে যতটা হয় আমরা ততটা আপনাকে হয়তো সাহায্য করতে পারবো, মানে ভেতরে ভেতরে নিশ্চয়ই এই কথাটা হচ্ছে, কারণ ব্রহ্মস যখন নিয়েছে $4 বিলিয়ন, আরো নেওয়া হবে। এটা হচ্ছে প্রাথমিক চুক্তি এবং তারপরে আরো নেওয়া হবে। এর সঙ্গে ভারতের সঙ্গে কথা বলে 112টা রাফাল নিচ্ছে ইউএই। ভারতের কাছে রাফাল তো আছে, রাফালের শক্তি সম্পর্কে তিনি সমস্ত কিছু জেনে নিয়ে 112টা রাফালের অর্ডার তিনি দিয়ে দিচ্ছেন ফ্রান্সকে। এই ব্যাপারে ফ্রান্সের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সঙ্গে ম্যাক্রোর সঙ্গে কথা হয়েছে, প্রধানমন্ত্রী মোদির, তারপরে মোহাম্মদ বিন জায়েদের। তো সেই চুক্তিটা উনি খুব শীঘ্রই ফ্রান্সে যাবেন, ফ্রান্সে গিয়ে সেই চুক্তিটা করে আসবেন এবং টাকা পয়সা দিয়ে যাবেন। এখন এমএসবি যদি খেপে যায় তাহলে কি হবে? এমএসবি তো ভারতের উপর একটু খেপবে, কিন্তু কি হবে? কিন্তু তাকে তো তেল বেচতে হবে ভাই। তেলটা বেচবে কোথায়? তেলটা বেচতে হলে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। তুমি মিলিটারি বেস তৈরি করেছো, তুমি পাকিস্তানকে দিয়ে, ইউএই ভারতকে দিয়ে একটা বেস তৈরি করে দিয়েছে। তার মানে তুমি যদি আমাকে 6 দেখাও, আমি তোমাকে 9 দেখাবো। আর ওদিকে মালিক তো খেপে লাল। মালিক যখন শুনেছে, নিশ্চয়ই এখন প্রতিক্রিয়া আসেনি, মালিকের প্রতিক্রিয়া কিন্তু মারাত্মক আসবে। সুতরাং এই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন, মালিক কিন্তু একটা কড়া প্রতিক্রিয়া জারি করবে যে ভারতবর্ষ এই বিদেশের মাটিতে পা ফেলছে। আরে নিজে তো 750 জায়গায় মিলিটারি বেস করে রেখে দিয়েছো, আর ভারতবর্ষ একটা সেই কাজাকিস্তানে একটা বেস রয়েছে, আর কয়েকটা জায়গায় একটা বেস রয়েছে, আর একটা নতুন বেস তৈরি হচ্ছে আমাদের ইউএইতে। তাতে কি আসে? তোমাকে 750 করা আছে। ভারত যদি 10টা-15টা করে তাহলে করবে তো, ভারত তো করবে, শক্তিধর দেশ তো, টাকার তো অভাব নেই। তারপরে চলে এলো এই আপনার মানে কি বলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই। কত এলো? এফডিআই এলো $16.5 বিলিয়ন। এরপরে বাকি দেশগুলো বসে আছে, তারা ব্রহ্মস নেওয়ার ব্যাপারে কথাবার্তা চলছে, কিন্তু চূড়ান্ত চুক্তি হয়নি। ব্রহ্মসের এখন চূড়ান্ত মার্কেট। যা পাকিস্তানকে মেরেছে, পাকিস্তান যত লুকিয়ে চাপিয়ে যাক, পাকিস্তানের ব্যাপারটা তো সব পৃথিবীর সব রাষ্ট্র জানে। তো ব্রহ্মসের যে কাজ এখন অচুক মানে লক্ষ্য, সেই লক্ষ্য ভেদ সেই লক্ষ্য ভেদের যে সেটা সবাই কিন্তু সেই সুযোগটা নিতে চাইছে। টাকা যখন আমি খরচা করব, তাহলে এমন জিনিস নেব যেখানে প্রিসিশন স্ট্রাইক হবে, একটাও মানে সিভিলিয়ান মারা যাবে না, যেখানে মারার আমি সেখানে মেরে ঘুরিয়ে দেবো। ফলে অনেকেই ব্রহ্মসের পেছনে এখন চুক্তি করার জন্য দৌড়চ্ছে, বিদেশের কোম্পানিগুলো। ভারতের তো বল্লে 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 বল্লে। এবার মালিক আপনি ট্যারিফ বাড়িয়ে যান, ভারতবর্ষ আপনার সঙ্গে কোনো কাজ করবে না ভারতবর্ষ। সুতরাং আপনি আপনার মতো চলুন, আমরা আমাদের মতো চলেছি। ইউরোপিয়ান ইউনিয়ন আপনার সঙ্গে তো সমস্ত মানে বাতিল করে দিয়েছে, সমস্ত ট্রেড ডিল বাতিল করে দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন সমস্ত চলে আসছে ভারতের সঙ্গে ট্রেড ডিল তো হয়েছে, সেটা আরো রিভাইজ ট্রেড ডিল হবে। সুতরাং আপনি কাঁচকলা নিয়ে বসে থাকবেন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। শেখ হাসিনা কি সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে যাচ্ছেন? কয়েকদিন ধরে একটা আলাপ চাউর হয়েছে যে শেখ হাসিনা আগামী 23 দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ, গণতন্ত্র বাঁচাও শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই আলোচনা সভায় শেখ হাসিনা উপস্থিত হবেন। এটিও আওয়ামী লীগের আয়োজন নয়, এটির আয়োজন করেছে দিল্লিতে অবস্থিত ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া। কয়েকদিন ধরে আলাপ চলছে এবং এই অনুষ্ঠানে সরাসরি হাজির থাকবেন অন্যান্যদের মধ্যে সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নভেল। ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন আরেক সাবেক মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ওই আলোচনা সভার যে দুটি পোস্টার আমরা সমাজ মাধ্যমে দেখছি এবং পৃথিবীর একটি প্রথিতযশা গণমাধ্যম বিবিসি বাংলাও এটি নিয়ে স্টোরি করেছে। বিবিসি বাংলাও বলছে যে পোস্টার তাদের হাতে যেগুলো এসছে, আমরা সমাজ মাধ্যমে যেগুলো দেখছি, তার একটিতে বড় করে শেখ হাসিনার ছবি দেওয়া আছে। এরকম শোনা যাচ্ছে যে শেখ হাসিনাও ওই আলোচনা সভায় ভার্চুয়ালি হাজির হতে পারেন ভার্চুয়ালি। কিন্তু আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলেও শেখ হাসিনার যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা যায়নি।
তা যদি হয় তাহলে 2024 সালের 5 আগস্ট ভারতে চলে যাবার পর প্রথমবার তিনি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হবেন। যদিও ইংরেজি বাংলা মিলিয়ে ভারতের অনেক সংবাদপত্র এবং সংবাদ পোর্টালকেই ইমেইলের মাধ্যমে ইতিমধ্যে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন, বিবিসি ইমেইলে তার সাক্ষাৎ নিয়েছে। আবার ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনা নিয়মিত তার দলের নেতা কর্মীদের আলোচনা সভাগুলিতে যোগ দেন, কিন্তু সবই শুধু অডিও মাধ্যমে, ভিডিওতে নয়। এই যে আলাপটা যেভাবে প্রচার হচ্ছে যে শেখ হাসিনা সরাসরি সংবাদ মাধ্যমের, অর্থাৎ বিষয়টা এমন বোঝানো হচ্ছে যে সরাসরি তিনি সংবাদ সম্মেলন করবেন। সত্যিকার অর্থে বাংলাদেশে এই মুহূর্তে গত 1.5 বছরের দুঃশাসন দেখে যে অবস্থা দাঁড়িয়েছে, আওয়ামী লীগের প্রতি মানুষ আবারও দারুণ ভক্ত হয়ে গেছে। আমি বরাবরই একটি কথা বলি যে 24-এর 5 আগস্ট সময়কালে আওয়ামী লীগের জনপ্রিয়তা একদম তলানিতে নেমে গিয়েছিল। সেই সময় যদি নির্বাচন হতো, এই কথাগুলো আমি আগেও বলেছি, আবারও বলছি, যে আওয়ামী লীগের জন্য 30টি আসন পাওয়া কঠিন হয়ে যেত। আজকে যদি নির্বাচন হয় অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু, তাহলে আওয়ামী লীগ ভূমিধস বিজয়, যে ধরনের বিজয় স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সচরাচর দেখা যায়নি। আমি যদি প্রথম নির্বাচনের কথা বাদ দেই, তারপরের যে নির্বাচনগুলো হয়েছে, 73-এর স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনের পরে যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলোতে যে ফলাফল কখনো দেখা যায়নি আওয়ামী লীগের পক্ষে, এখন যদি নির্বাচন হয় সেই ফলাফলটি হবে। এবং আমি আরেকটা কথা বারবার বলি যে শেখ হাসিনা এই যে অডিওতে বক্তব্য দেন, তিনি তার প্রতি সপ্তাহে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া পেজেও, ফেসবুক পেজেও সম্ভবত রোববার দায় মুক্তি নামে একটি অনুষ্ঠানে এসেও দুঃখ দুর্দশা শোনেন, তিনি নিজে কথা বলেন, সান্ত্বনা দেন। এর বাইরে যদি তিনি কখনো সরাসরি সংবাদ মাধ্যমের সামনে আসেন, তাহলে আমি যে ভূমিধসের কথা বলছি, ধসের উপরে ধস হবে। কারণ মানুষ গত 1.5 বছরে সেনাবাহিনী, বিএনপি, জামাত, জোট সমর্থিত ইউনূস সরকারের এই দুঃশাসনে অতিষ্ঠ হয়ে পড়েছে। আমি জানি না সেই যুগ সন্ধিক্ষণ কবে আসবে, কখন আসবে, যে শেখ হাসিনা সরাসরি সংবাদ মাধ্যমের সামনে আসছেন কিংবা অনলাইনে কন্টিনিউ দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। যে সময়, এই সময়টা যখন থেকে আসবে, তখন আওয়ামী লীগের পক্ষে আরো একটা রেভুলেশন, বিপ্লব ঘটে যাবে। তবে এই যে 23 তারিখে যে কথা বলা হচ্ছে যে সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ, বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও শীর্ষক যে আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে দিল্লি ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে, সেখানে সশরীরে শেখ হাসিনার উপস্থিতির কোনো খবর আসলে সত্যিকার অর্থে নিশ্চিত হওয়া যায়নি। এটি কেন এভাবে প্রচার করা হচ্ছে আমি জানি না, যারা বলছেন তারাই ভালো বলতে পারবেন। তিনি যদি ভার্চুয়ালি উপস্থিত হন তাহলে সেটি তো স্বাভাবিক, সেটি তো তিনি হচ্ছেনই। এটি নতুন এমন কি, এটি নতুন কিছু নয়, কাজে এটিকে আলাদা করে নতুন করে বলার মতো আসলে কিছু নয়। যাই হোক, যেটি নিশ্চিত হওয়া যাচ্ছে যে সশরীরে সম্ভবত শেখ হাসিনা হাজির হবেন না। যদি তিনি হাজির হতেন তাহলে ইতিমধ্যেই দেশি বিদেশি গণমাধ্যমে সয়লাভ হয়ে যেত যে শেখ হাসিনা প্রথমবারের মতো উপস্থিত হচ্ছেন গণমাধ্যমের সামনে সরাসরি। কিন্তু এই ধরনের কোনো নিশ্চয়তা নিশ্চিত হওয়া যায়নি কোনো তথ্য সূত্র থেকে। ভার্চুয়ালি এখনো কথা আছে যে ভার্চুয়ালি উপস্থিত হতে পারেন। এই ভার্চুয়ালি উপস্থিত হওয়াটা কিন্তু এটা তিনি হচ্ছেনই, এটা নতুন কিছু নয়। এই যে প্রচারটা হচ্ছে যে শেখ হাসিনা সরাসরি আসবেন এবং আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ কর্মীদের মধ্যেও এমন একটা কনসেপশন দাঁড়িয়ে গেছে যে শেখ হাসিনা আসছেন, কিন্তু যখন তিনি আসবেন না, সরাসরি আসবেন না, এতে করে আশাহত হবার ঘটনা ঘটে। এই প্রচারগুলা বেনিফিট কি দেয় তার থেকে মনে হয় ক্ষতির কারণই হয় বেশি। কারণ একজন কর্মী, একজন নেতা, একজন সমর্থক আশাহত হয়। কাজে আমার মনে হয় এই ধরনের প্রচারণা থেকে বিরত থাকাই ভালো। ভার্চুয়ালি উপস্থিত হবেন এটা নতুন কিছু নয়, তিনি উপস্থিত হবেন, হতেই পারেন, তিনি হচ্ছেন, এটা নিয়মিত বিষয়। কাজে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সত্যিকার অর্থে শেখ হাসিনা সরাসরি হয়তো উপস্থিত হবেন না, ভার্চুয়ালি থাকতে পারেন। এখন থাকবেন কিনা সেটি 23 তারিখ গেলেই বোঝা যাবে। এই মুহূর্তে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।